বাংলাদেশের সরকার পরিবর্তনের পর থেকে আলোচনায় ভারতের সেভেন সিস্টার্স। দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের ঠিক দুদিন আগে ভারতীয় চ্যানেল এনডিটিভিকে দেয়া একটি সাক্ষাৎকারে বলেন, আপনি যদি বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলেন তাহলে সেই অস্থিরতার আঁচ কিন্তু বাংলাদেশের বাইরেও মিয়ানমার, সেভেন সিস্টার্স, পশ্চিমবঙ্গ সর্বত্রই অগ্নুৎপাতের মতো ছড়িয়ে পড়বে। এই বক্তব্য যেমন বেশ আলোড়ন জাগিয়েছে, ঠিক তেমনই সাম্প্রতিক সময়ে সেভেন সিস্টার্সের অবিচ্ছেদ্য অংশ মণিপুরের চলমান সংঘাতের রেশ ধরেও ভারতের সেভেন সিস্টার্স সম্পর্কে জানার আগ্রহ পরিলক্ষিত হচ্ছে। মূলত ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য নিয়ে গঠিত এই সেভেন সিস্টার্স। ভারতের রাজ্য 28টি এবং ভারতের কেন্দ্রশাসিত রাজ্য 5টি। এর মধ্যে অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা সেভেন সিস্টার্স নামে পরিচিত। সাংবাদিক জ্যোতি প্রসাদ সাইকিয়া সর্বপ্রথম এই 7টি রাজ্যের একত্রে নামকরণ করেন। 7টি রাজ্যের মোট আয়তন 2,62,184 বর্গ কিলোমিটার, যা ভারতের প্রায় 4% এলাকা নিয়ে গঠিত। ভারতের 7টি অঙ্গরাজ্য নিয়ে গঠিত সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত 4টি রাজ্যের সাথে আবার বাংলাদেশের সীমানা সংযোগ রয়েছে। সেসব হল আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা। ভারতের দক্ষিণ পশ্চিমে বাংলাদেশের সাথে 1,596 কিলোমিটার বা 992 মাইল আন্তর্জাতিক সীমানা রয়েছে। 1972 সালে এই 7টি রাজ্যকে সেভেন সিস্টার্সের মর্যাদা দেওয়া হয়। এর আগে এইসব অঞ্চল ভারতের অন্তর্ভুক্ত ছিল না। আসামের মাধ্যমে ভারতে যুক্ত হয় রাজ্যগুলো। এইসব অঞ্চলে বসবাসরত গারো, খাসিয়া, ত্রিপুরা, মিজোরাম সহ নানা অধিবাসীরা নিজেদের অধিকারের জন্য নতুন রাষ্ট্র গঠনের দাবি করে আসছে। এই রাজ্যগুলো বিভিন্ন দিক দিয়ে একে অপরের ওপর নির্ভরশীল। সংস্কৃতি, ধর্ম, কৃষ্টি কালচার এক না হলেও নানা ক্ষেত্রে রয়েছে তাদের মিল। এসব রাজ্যের অধিকাংশ লোকই উপজাতি ও আদিবাসী। আবার রাজ্যগুলোর জাতি ও ধর্মীয় অমিল থাকলেও রাজনীতি, অর্থনীতি নানা বিষয়ে সংযোগ রয়েছে। তাই এই সমস্ত রাজ্যগুলোকে একত্রেই বিবেচনা করা হয়। কথিত আছে, স্থানীয় আদিবাসী রাজারা দীর্ঘদিন এসব অঞ্চল শাসন করে আসছে। গারো, খাসিয়া, ত্রিপুরা, বোরো, মিজো আদিবাসী অধ্যুষিত রাজ্যগুলোর অধিবাসীরা দীর্ঘদিন ধরে নাগাল্যান্ড, মণিপুর, অরুণাচল, মিজোরাম, আসাম রাজ্য নিয়ে নাগা স্বাধীন ভূমি গড়ার দাবি তুলছে। সম্প্রতি ভারতের স্বাধীনতা দিবসে মণিপুর রাজ্যে কয়েক হাজার লোক নাগা পতাকা উড়িয়ে স্বাধীন ভূমির পক্ষে সমর্থনও দেন, যাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াতেও দেখা যায়। সেভেন সিস্টার্সের 7টি রাজ্য চতুর্দিক দিয়ে অন্যান্য রাষ্ট্রের স্থলভাগ দিয়ে বেষ্টিত। ফলে ভারতের মূল ভূখণ্ডের সাথে এই রাজ্যগুলোর যোগাযোগ রক্ষা করা হয় মাত্র 60 কিলোমিটার দৈর্ঘ্যের একটি সরু পথ দিয়ে, যাকে বলা হয় চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিকে অবস্থিত। তবে ভারতের কেন্দ্রবিন্দু থেকে সেভেন সিস্টার্স দূরে হলেও রাজনৈতিক দিক থেকে ভারতের জন্য এটি অনেক গুরুত্বপূর্ণ। এছাড়া ভারতের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা ও উত্তর পূর্ব ভারতের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য নয়াদিল্লি এই অঞ্চলটিকে বেশ গুরুত্বের সাথে দেখে। বছরের পর বছর ধরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাজারো কটাক্ষের শিকার হয়ে আসছেন দেশটির জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী। তবে সকল নেতিবাচক বক্তব্যকে এড়িয়ে গিয়ে নিজের দৃঢ়তাকে হাতিয়ার করে ঘটনা পরিক্রমায় রাহুল গান্ধী এখন পরিণত হয়েছেন মোদী সাম্রাজ্যের ত্রাসে। ঝানু রাজনীতিবিদের তকমা পাওয়া বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর সম্প্রতি এক বক্তব্যের মাধ্যমে আবারও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন। রাহুল গান্ধী বলেছেন, ভারতীয় রাজনীতিতে ভালোবাসা, সম্মান ও নম্রতা নেই। একই সঙ্গে ভারতকে একক ধারণার দেশ হিসেবে বিশ্বাস করার জন্য কট্টরপন্থী গোষ্ঠী RSS এর সমালোচনাও করেন তিনি। সর্বশেষ লোকসভা নির্বাচনে বিরোধী দলের নেতা হওয়ার পর যুক্তরাষ্ট্রের ডালাসে টেক্সাস বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেওয়ার সময় এমন মন্তব্য করেন তিনি। 9 সেপ্টেম্বর সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। টেক্সাস বিশ্ববিদ্যালয়ে ইন্ডিয়ান কমিউনিটির সামনে দেয়া বক্তৃতায় RSS এর সঙ্গে কংগ্রেসের আদর্শগত ফারাকের কথা উল্লেখ করে রাহুল বলেন, RSS বিশ্বাস করে ভারত আসলে একটি ধারণা, আর আমরা মনে করি ভারত হলো বহু ধারণার সমন্বয়। নিজের বক্তব্যের সমর্থনে ভারতের ভাষাগত, ধর্মীয় এবং জাতিগত বৈচিত্র্যের কথাও উল্লেখ করেন লোকসভার বিরোধী দলীয় এই নেতা। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের মতো আমরা বিশ্বাস করি প্রত্যেককে অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত।
আমরা বিশ্বাস করি প্রত্যেককে স্বপ্ন দেখার সুযোগ দেওয়া উচিত এবং জাতি, ভাষা, ধর্ম, ঐতিহ্য, ইতিহাস নির্বিশেষে প্রত্যেককে তাদের স্থান দেওয়া উচিত। রাহুল বলেন, এটা এক ধরনের লড়াই। নির্বাচনে লড়াইটি পরিষ্কার হয়ে যায় যখন ভারতের লাখ লাখ মানুষ স্পষ্টভাবে বুঝতে পারে যে ভারতের প্রধানমন্ত্রী ভারতের সংবিধানকে আক্রমণ করছেন। কারণ আমি আপনাকে যা বলছি তা হলো রাষ্ট্রের মিলন, ভাষার প্রতি সম্মান, ধর্মের প্রতি শ্রদ্ধা, ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা, বর্ণের প্রতি শ্রদ্ধা, এই সবই স্পষ্টত সংবিধানে আছে। তিনি আরও বলেন, আমাদের রাজনৈতিক ব্যবস্থায় প্রতিটি দলের ভেতর থেকেই ভালোবাসা, শ্রদ্ধা এবং নম্রতা হারিয়ে গেছে। তার ভূমিকা তিনি উল্লেখ করে বলেন, ভারতীয় রাজনীতিতে ভালোবাসা, শ্রদ্ধা এবং নম্রতার মূল্যবোধকে প্রবেশ করানো ছিল আমাদের মূল উদ্দেশ্য। রাহুল দাবি করেন, সর্বশেষ লোকসভা ভোটের ফলাফলে তার নিজের কিংবা কংগ্রেসের জয় হয়নি, মানুষের ইচ্ছার জয় হয়েছে। লোকসভা ভোটের আগে তার কি ভূমিকা ছিল সে কথা ব্যাখ্যা করে রাহুল জানান, তিনি মানুষের মধ্যে ভালোবাসার বোধ জাগাতে চেয়েছিলেন। এমনকি লোকসভা ভোটের পর মানুষ বিজেপি আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভয় পাচ্ছে না বলেও মন্তব্য করেছেন রাহুল। প্রসঙ্গত 3 দিনের সফরে যুক্তরাষ্ট্রে গেছেন রাহুল গান্ধী। ভারতের এই বিরোধী দলীয় নেতার সঙ্গে রয়েছেন ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের চেয়ারম্যান স্যাম পিত্রোদাও। আমেরিকায় থাকাকালীন রাহুল ডালাস ও ওয়াশিংটন ডিসি সফর করবেন। তিনি ভারতীয় প্রবাসীদের পাশাপাশি ব্যবসায়ী ও একাডেমিক নেতাদের সঙ্গেও দেখা করবেন বলে মনে করা হচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন ও অন্তর্বর্তী সরকারের সাথে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েন পরিলক্ষিত হচ্ছে, সাথে উত্তপ্ত হয়ে উঠছে ভারত বাংলাদেশ সংযোগ সীমান্ত। সীমান্তে অনুপ্রবেশ এবং চোরাচালান ঠেকাতে বাংলাদেশ ভারত সীমান্তে সবসময় টহল দেয় দুই দেশের সীমান্তরক্ষীরা। তা সত্ত্বেও অনেক সময় এগুলো ঠেকানো যায় না। এমন পরিস্থিতি সামাল দিতে পশ্চিমবঙ্গের নদিয়ায় বাংলাদেশ সীমান্তে মৌমাছির কৃত্রিম চাক তৈরি করেছে ভারত। সংবাদ মাধ্যম নিউজ 18 খবরটি প্রকাশ করেছে। সংবাদ মাধ্যম নিউজ 18 সোমবার জানিয়েছে, গত সপ্তাহে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর 10 থেকে 12 জওয়ান সীমান্তে জড়ো হন। সেখানে তারা মৌমাছির চাষ সম্পর্কে শিখছিলেন। ওই সময় মাথায় ও মুখমণ্ডলে প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম পরে নেন তারা। সংবাদ মাধ্যমটিতে প্রকাশিত ছবিতে দেখা যায় মৌমাছি পালন করার বেশ কয়েকটি বক্স কাঁটাতারে ঝুলিয়ে রাখা আছে। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের 46 কিলোমিটার সীমান্তের নিরাপত্তার দায়িত্বে আছে বিএসএফ এর 32 নং ব্যাটালিয়ন। তারা এসব বক্স ঝুলিয়ে রেখেছে। তাদের আশা, যদি কোনো বাংলাদেশি অনুপ্রবেশকারী বা দুই দেশের কোনো চোরাকারবারি কাঁটাতারের কাছে আসে তাহলে মৌমাছি তাদের উপর আক্রমণ করবে। বিএসএফ এর এক কর্মকর্তা জানিয়েছে, এই পদ্ধতি ব্যবহার করে সফলতা পেয়েছেন তারা। সেখানে অনুপ্রবেশ বা চোরাচালান প্রায় শূন্যের কাছাকাছি চলে গেছে। 32 নং ব্যাটালিয়নের কমান্ড্যান্ট সুজিত কুমার বলেছেন, 1 বছরেরও কম সময় আগে 2023 সালের নভেম্বর থেকে আমরা মৌমাছি পালন করা শুরু করি। এটি ছিল গ্রাম উন্নয়নে সরকারের একটি প্রকল্প। সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে কি করা যায় সেই চিন্তা থেকে আমার মাথায় আসে মৌমাছি চাকের বক্সগুলো কাঁটাতারের বেড়ায় রাখা যায়। আমরা প্রায় সময় দেখি কাঁটাতার কেটে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ ঘটে। এছাড়া গরু চোরাচালান সহ অন্যান্য বিভিন্ন বিষয় ঘটে। আমরা খুবই অবাক হয়েছি যে সীমান্তে এসব বক্স রাখার পর সেখানে অনুপ্রবেশ এবং চোরাচালান শূন্যের কাছাকাছি চলে এসেছে। একটি ইউনিট এই উদ্যোগে সফলতা পাওয়ার পর অন্যান্য ইউনিটও একই রকম ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন বিএসএফ এর এক কর্মকর্তা। আর যেসব জওয়ানকে মধুচাষ শেখানো হবে তারা অবসরের পরও জীবিকার জন্য এটি করতে পারবেন।